মোগল আমলের আগেই গ্রামাঞ্চলে ইসলাম বিস্তারের সুনিশ্চিতভাবে একটা ঘটনা ঘটেছিল। আমি কিন্তু খানজাহান আলী কিংবা শাহজালালের মতো বড় মানুষদের কথা বলছি না, পুরো সময়টা জুড়ে দেখবেন মোগলরা এই যে শত শত পাট্টা দান করছে, সেই পাট্টাগুলো তারা মুসলমানদেরকেও দিচ্ছে, হিন্দুদেরকেও দিচ্ছে। আওরঙ্গজেবের মতো শাসকের আমলেও দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে পাট্টা কিংবা অনুদান দেওয়া হচ্ছে হিন্দু মন্দিরগুলোর নামে। বলপূর্বক ধর্মের বিষয়ে যেটা বলা যায় যে মোগলরা এটাকে উৎসাহিত করতো, সুলতানরাও খুব বেশি এটাকে উৎসাহিত করেন নাই। এই বইটার নামের একটা সীমাবদ্ধতা হচ্ছে ইসলামে বাংলা আমি করেছি হচ্ছে ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত। বইটার মধ্যে আসলে ইসলাম ও হিন্দু ধর্মের উত্থান বাংলা সীমান্তে এটা বললে আরো ভালো হতো। মসজিদের সংখ্যার সাথে ইসলামাইজেশনের একটা বিপ্রতীপ মানে কি, সহজ বাংলায় বললে উল্টো সম্পর্ক বাংলায় দেখা গেছে। বলে মসজিদের সংখ্যা বাড়লেই মুসলমানের সংখ্যা বাড়বে এমন সম্ভাবনা কিন্তু নাও থাকতে পারে। দিল্লির সুলতানরা বাংলার সুলতানকে পরাজিত করার অনেক চেষ্টা করেছে, পারেনি, কারণ বাংলার সাথে তার কোনো জলপথ নাই। এই কারণে আসলে খেয়াল করেন, দিল্লির সুলতানদের জন্য একটা বড় সমস্যা ছিল যে দিল্লির সুলতানরা একটা বড় সময় ব্যস্ত ছিলেন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য। ফলে বাংলাকে তারা যে কবে পরাজিত করেছেন, বাংলা আবার কিছুদিন পর বিদ্রোহ করে স্বাধীন হয়েছে। মুঘল আমলেও এই সংকটটা তাদের ছিল যে বিশাল জঙ্গল এবং এই অরণ্য ভেদ করে তাদের ঘোড়সওয়াররা আসবে, এটা সহজ হয়ে গেল যখন এই তোমে পিরেসের বিবরণের উল্টোটা ঘটলো। গঙ্গা যুক্ত হলো, গঙ্গা সরে আসলো পূব দিকে এবং পদ্মার শাখায় চলে আসলো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন, অনেক রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক তাৎপর্য আছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে পিরেসের বর্ণনাকে যদি আপনারা সত্য বলে বা ন্যায্য বলে ধরে নেন, সেটা থেকে একটা বিষয় বোঝা যাবে, সেটা হলো পর্তুগিজ বাণিজ্য বাংলায় সুলতানদের কোনো অবক্ষয়ের কারণ হয় নাই। মানে যেটা থিসিস হিসেবে ধরে নেওয়া হচ্ছিল তথ্য হিসাবে যে পর্তুগিজদের আগমনের কারণে সুলতানরা দুর্বল হয়ে যাচ্ছে, না, সেটা হয় নাই, বরং তাদের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এবং একটা বিবরণে পর্তুগিজ বিবরণে বলা হচ্ছে যে পর্তুগিজদের জাহাজগুলা যখন বাংলায় আসে তখন গোয়া দমনদিউ, ওই যে পর্তুগিজদের যে উপনিবেশগুলা গোয়া দমনদিউ, সেখানে সোনার দাম বেড়ে যায়। কারণ তারা সোনা রূপা নিয়ে বাংলায় আসে, বাংলা থেকে পণ্য কেনে এবং কিনে গোটা দুনিয়ায় বিক্রি করে। ফলে এই স্বল্প সময়ের জন্য এখানে এত বেশি সোনা নিয়ে তারা বাংলায় আসে যে এখানে স্বর্ণের দাম বেড়ে যায়, মানে গোয়া দমনদিউতে স্বর্ণের দাম বেড়ে যায়। তার মানে পর্তুগিজ বাণিজ্য বাংলার বেলায়, মানে পৃথিবীর একই জিনিস পৃথিবীর এক এক ধরনের শাসকের জন্য এক এক ভালো মন্দ নিয়ে আসে। পর্তুগিজরা তুর্কিদের জন্য খুব খারাপ ছিল, কারণ পর্তুগিজরা তুর্কিদের হাত থেকে এই পুরো এলাকার এই যে আরব বাণিজ্য আমরা বলি, এটা আসলে কর্তৃত্ব ছিল তুর্কির অধীনে নানান জাতি বাণিজ্যটা করত। তো পর্তুগিজরা তুর্কিদের পরাজিত করে মশলার বাণিজ্যটা তাদের হাতে নিয়ে নেয়। তাতে তুরস্কের ক্ষতি হয়, উপকার হয় আবার পারস্যের। এবং আপনারা ওই সময়কার ইতিহাস পড়লে দেখবেন পারস্যের সম্রাট আর পর্তুগিজরা যৌথভাবে কাজ করছে, কারণ তুরস্ক হচ্ছে ইরানেরও শত্রু, তখনকার যে ইরান সেই ইরানের শত্রু। ফলে বাংলার ওই সময়টাতে আসলে আর্থিকভাবে লোকসান হয়নি, বরং ইটন অন্য একটা প্রবন্ধে দেখিয়েছেন, এই বইটার সেই আলোচনাটা নাই, আমেরিকা মহাদেশে যে নৃশংস স্বর্ণ এবং রৌপ্যের খনিগুলাকে উজাড় করে ফেলা হয়েছিল, মানুষকে খ্রিস্টান ধর্ম গ্রহণে বাধ্য করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হতো, ভয়াবহ নিপীড়নের মধ্যে দিয়ে পুরো দুই আমেরিকা মহাদেশ গিয়েছে পর্তুগিজ এবং স্প্যানিশদের হাতে। সেই স্বর্ণের একটা বড় অংশ আসলে খরচ হতো চীন এবং ভারতের পণ্য ক্রয়। ফলে এই স্বর্ণের একটা বড় অংশের যাত্রা, অন্তিম যাত্রা হতো বাংলায়। এবং এত বেশি স্বর্ণ আসতো ওই সময় ভারত জুড়ে যে মোগল আমলে ভারতের সব জায়গাতে রীতিমতো মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছিল, এত বেশি স্বর্ণ আসতেছে। কিন্তু শুধুমাত্র বাংলায় মুদ্রাস্ফীতি হয় নাই। বাংলায় মুদ্রাস্ফীতি না হওয়ার কারণটা হচ্ছে এটাই যে বাংলায়, ইটনের বক্তব্য হচ্ছে যে মানে সোনা এক জায়গায় প্রচুর আছে, তখন যেটা ঘটে যে মুদ্রাস্ফীতি তৈরি করে। বাংলায় মুদ্রাস্ফীতি হয় নাই কারণ এই বাংলায় পুরো সোনাটা ব্যবহার হয়েছে জঙ্গল পরিষ্কার করায়। আমি কি ব্যাপারটা পরিষ্কার করতে পারছি? মানে বা ইটনের ভাষ্য এটা যে আমার আসলে পরিষ্কার করার কিছু না, ইটনের ভাষ্য হচ্ছে এটা, এই যে বিশাল অর্থনৈতিক তৎপরতায় স্বর্ণযুক্ত হলো, এইটার ফলে ওই সময় বাংলায় কোনো মুদ্রাস্ফীতি কোনো ইতিহাসবিদ উল্লেখ করেন নাই। কিন্তু ভারতে অন্য সব জায়গাতে যেখানে এরকম জঙ্গল সাফ করার প্রক্রিয়াটা ছিল না, সেই সব জায়গাতে
পর্তুগিজ স্বর্ণ একটা মুদ্রাস্ফীতি তৈরি করছিল। এবং তারপরের ধাপে যাই, সেটা হচ্ছে যে বাংলায় এই মুঘল আমলে যেটা ঘটলো, যে কেন সুলতানি আমলে এটা কঠিন ছিল, মুঘল আমলে যেটা ঘটলো, যে মুঘল আমলে আরো বড় করে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে মারোয়ারি পুঁজি বাংলায় প্রবেশ করলো। এবং এটা মির্জা নাথানের বই আপনারা স্মৃতিকথা ঘাটলে আপনারা যে কেউ দেখতে পাবেন, মির্জা নাথানের প্রত্যেকটা সেনাবাহিনীর সাথে টাকা জোগাড় করে দিচ্ছে। উনি ওই যে আমাদের ঘোড়াঘাট বলে একটা জায়গা আছেন উত্তরবঙ্গে, পার হবেন, নৌকা লাগবে, টাকা কোথেকে পাবেন? মারোয়ারির কাছ থেকে ধার করতেছেন। এইখানে 5,000 সৈন্য লাগবে, এতক্ষণই টাকা কোথায় পাবেন? মারোয়ারির কাছ থেকে ধার করতেছেন। মারোয়ারিরা ছিল মুঘল সেনাবাহিনীর লগ্নিকারক। এই বিশাল মারোয়ারি পুঁজি, তার মানে হচ্ছে যে পর্তুগিজরা যখন আসলো একই সময় তার কিছু পরে পদ্মা নদীর কারণে যখন মুঘলদের সাথে যুক্ত হলো, পর্তুগিজ বাণিজ্য বাড়ছে, বাংলা এই প্রথমবারের মতো উত্তর ভারতমুখী একটা বাণিজ্য তৈরি হচ্ছে। এই উত্তর ভারতের পণ্যের প্রবাহটা বাংলা এর আগে কম ছিল, আগে শুধুমাত্র ছিল সমুদ্র পথে, এবার স্থলপথেও বাংলার পণ্য মারোয়ারি হুন্ডি ব্যবসায়ীদের কারণে চলে যাচ্ছে বোখারা সমরখন্দ পর্যন্ত। তার মানে এর বাণিজ্য বিস্তার আরো বড় আকারে ঘটতেছে মুঘল আমলে। ফলে আরো বেশি জঙ্গল কাটা হচ্ছে, আরো বেশি করে ধান চাষ করা হচ্ছে, আরো বেশি তুলা চাষ করা হচ্ছে, আরো বেশি করে এই মুসলিমের কারখানা গড়ে উঠতেছে। তার মানে একটা প্রক্রিয়াটা অনেক শক্তিশালী হচ্ছে। ইটন কিন্তু একবারও বলেন নাই যে মুঘল আমলের আগে এটা ছিল না। এবং আমার ধারণা, আমি ইটনকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছি, আপনারা দেখবেন যে বড় তত্ত্বের ছোট খুঁত নামে পদ্মা নদী নিয়ে খুব ঐতিহাসিক কিছু ভুল তিনি করেছেন। সেটার বিষয়ে আমি আলোচনা, যেমন আমি আপনাদের দায়িত্ব দিয়ে রাখবো, ইন্টারনেটে বড় তত্ত্বের ছোট খুঁত খুঁজলে কেন পদ্মা নদী নিয়ে তার ধারণাটার মধ্যে একটা বড় ভুল আছে। এটা ভৌগোলিক ভুল, কিন্তু ভুলটা সত্ত্বেও তার, আমার বিবেচনায়, যে তার তত্ত্বের কাঠামোটা ভুল প্রমাণিত হয় না, সেটা নিয়ে একটা লেখা। কিন্তু ইটনের এই বইয়ের মধ্যে আমার ধারণা যে তিনি জিনিসটার পাশ কাটিয়ে গিয়েছেন, এটা হচ্ছে যেখানে সলিম ভাই আমার ধারণা খুবই ঠিক। মুঘল আমলের আগেই গ্রামাঞ্চলে ইসলাম বিস্তারের সুনিশ্চিতভাবে একটা ঘটনা ঘটেছিল সুলতানি আমলের একদম শেষ দিকটাতে, যখন মুঘলরা সারা ভারত জুড়ে আফগানদের তাড়া করতেছে। যে আফগানদের তাড়া করতেছে, সে আফগানদের বড় অংশ বাংলাদেশের নানান জায়গায়, শহরে এবং গ্রামে, প্রত্যন্ত এলাকাগুলোতে বসতি করছে। এবং সেই বসতিগুলোর সাথে সম্পর্কিতভাবে ওইখানকার নতুন করে ইসলামীকরণ, এই ঘটনাটা ঘটার একটা সম্ভাবনা ব্যাপকভাবে আছে। এবং এইটার আসলে উদ্ঘাটনটা দরকার, কারণ হচ্ছে আমরা গোটা বাংলাদেশের মধ্যে এই ব্যাপারটা আমরা দেখবো যে বহু জায়গাতে প্রথম যারা বসতি করছেন এবং যাদের স্মৃতিকথার মধ্যে পাওয়া যাচ্ছে সেটা সুলতানি আমলে। আমি কিন্তু খানজাহান আলী কিংবা শাহজালালের মতো বড় মানুষদের কথা বলছি না, একদম পরাজিত আফগানরা, যাদেরকে বাংলার সুলতানরা জায়গা দিচ্ছিলেন। আফগানরা চিঠি লিখতেছে, তোমরা তো আমাদের ভাই, মুঘলরা আমাদেরকে দাস বানাচ্ছে, আশ্রয় দাও, আশ্রয় দাও। সো ওই আশ্রয় প্রার্থীরা নানান এলাকায় বসতি করছেন এবং তাদের মাধ্যমে এই ঘটনাটা ঘটতে পারে। আমি আরেকটা দুইটা প্রসঙ্গ আলোচনা করি, যদি কোনোটা বাদ পরে বলবেন। সেটা হচ্ছে যে মসজিদের সংখ্যার সাথে ইসলামাইজেশনের একটা বিপ্রতীপ মানে কি, সহজ বাংলায় বললে উল্টো সম্পর্ক বাংলায় দেখা গেছে। বলে মসজিদের সংখ্যা বাড়লেই মুসলমানের সংখ্যা বাড়বে এমন সম্ভাবনা কিন্তু নাও থাকতে পারে। ইটন বলছেন, ইটন তার এই বইটাতে একটা খুব অদ্ভুত কথা বলছেন, যে বাংলায় ইসলাম বিস্তার আসলে ঘটেছে ঘরের মসজিদ, যে মসজিদগুলো এখন অস্তিত্বহীন, নাম চিহ্নহীন, যেগুলোতে কোনো উৎকীর্ণ লিপি নাই, তারিখ সম্বলিত না, সেগুলোর মাধ্যমে। ধরেন 188টা মসজিদ মসজিদের খবর পাওয়া গেছে সুলতানি আমলে, 188টা। এটার মধ্যে 117টা হলো, মানে এটার মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। কিন্তু মালদা এবং মুর্শিদাবাদ জেলায় মুসলমানরা বেশ ভালো থাকলেও তারা সংখ্যাগুরু ছিলেন না। কিন্তু কারণ ওই জায়গাটাতে বরং ছিল হচ্ছে বাংলার প্রাচীন রাজধানীগুলা। কিন্তু যে জায়গাগুলো বাংলার সংখ্যাগরিষ্ঠ, বরিশাল, ময়মনসিংহ, এরকম বহু জেলা আছে, 1-2টার বেশি মসজিদ পাওয়া যায়নি গোটা সুলতানি আমলে। কোনো জেলা আছে কোনো মসজিদ নাই। তার মানে মসজিদের সাথে ছিল একটা, মানে সুলতানি আমলের শুরুর দিকে এটা ছিল একটা ক্ষমতার কেন্দ্র হিসাবে, এটা একটা প্রদর্শনী। পরবর্তীকালেও বড় বড় শহরগুলোতে মসজিদ তৈরি হয়েছে, কিন্তু ইসলামীকরণের মূল কাজটা উনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে এটা ঘটতেছে আপনার ঘরের মসজিদগুলোর মাধ্যমে।
বরং আমি আপনাদেরকে একটা মজার নতুন চিন্তার তুলি, যেটা হচ্ছে আমার ধারণা যে এই বইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা নিয়ে খুব কম কথা হয়। এই বইটার নামের একটা সীমাবদ্ধতা হচ্ছে ইসলাম, বাংলা আমি করেছি হচ্ছে ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত। বইটার মধ্যে আসলে ইসলাম ও হিন্দু ধর্মের উত্থান বাংলা সীমান্তে এটা বললে আরো ভালো হতো, কারণ ইটন দেখাচ্ছেন এই একই সময় বাংলাদেশে হিন্দু ধর্মের উত্থান ঘটে, এবং মানে হিন্দুদের কাছ থেকে তো সুলতানরা ক্ষমতা কেড়ে নিছেন, তাইলে হিন্দু ধর্ম উত্থানের কথাটা আসতেছে কেন? কারণ আপনারা পুরো সময়টা জুড়ে দেখবেন, মুঘলরা এই যে শত শত পাট্টা দান করছে, সেই পাট্টাগুলো তারা মুসলমানদেরকেও দিচ্ছে, হিন্দুদেরকেও দিচ্ছে। আওরঙ্গজেবের মতো শাসকের আমলেও দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে পাট্টা কিংবা অনুদান দেওয়া হচ্ছে হিন্দু মন্দিরগুলোর নামে। চট্টগ্রাম এবং সিলেট জেলাতে যেখানে যে দলিলগুলো টিকে গেছে বলে আমরা জানতে পারছি। মানে মুঘলদের আগ্রহটা কি? মুঘলদের আগ্রহ হচ্ছে যে সম্রাটদের আগ্রহ, সত্যি কথা, সম্রাটদের আগ্রহ পার্থিব। তারা খাজনা চান এবং পূর্ব বাংলার একটা বড় অংশের মানুষ তারা এই ধর্মীয় কাঠামোর আওতায় নাই, তারা খাজনাও দেয় না, তারা রাষ্ট্রের আওতায় নাই। তো তারা চাচ্ছেন একটা মালিকানার ধারণা এখানে প্রতিষ্ঠিত করতে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে। ফলে সবগুলো চুক্তিতে, মুঘল আমলের ওই সবগুলো চুক্তিতে, মসজিদ হোক, মন্দির হোক, দেবোত্তর হোক, বিষ্ণুত্তর হোক, প্রত্যেকটা চুক্তিতে বলা হচ্ছে যে তারা সেখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান করবেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখান থেকে প্রার্থনা করা হবে যেন এই মুঘল রাজ্যটা চিরস্থায়ী হয়। এই চুক্তির এই ধরনটা থেকে কিন্তু বোঝা যায় যে রাষ্ট্রের ধারণার সাথে কিংবা অন্যান্য আইডিয়াগুলোর সাথে এই চুক্তিবদ্ধ মানুষদের একটা বড় অংশ আগে পরিচিত ছিলেন না, অনুমানটা করা যায় আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এই বইয়ের মধ্যে প্রথম যে দুইটা উদাহরণ আছে, যে দুই উদাহরণে মুসলমান সম্প্রদায়কে দেখা গেল বাংলায়, সেটার প্রথম ঘটনাটা ঘটছে মুঘলরা এখানে আসার আগেই, সন্দ্বীপে। কারণ প্রক্রিয়াটা আগেও চালু ছিল। দ্বিতীয় যে উদাহরণটা, সেটা মুঘলরা তখনও ঢাকায় বাংলাদেশ আসলে শক্তিশালী হয় নাই। ফেডরেসি উনি দেখতেছেন এই মেঘনার মোহনা উপকূলে বেশিরভাগ লোক মুসলমান হয়ে গেছে, তখনও মুঘলরা কিন্তু ঢাকায় শক্তিশালী হয় নাই, যদিও সুলতানরা উৎখাত হয়েছে, 12 ভূঁইয়াদের রাজত্ব চলছে। তার মানে প্রক্রিয়াটা আরো আগে থেকেই ছিল। কিন্তু আমরা যদি অর্থনৈতিক হিসাবগুলোর দিকে তাকাই, যেটা বললাম যে ধান উৎপাদন, জনসংখ্যার বৃদ্ধি, এই সবগুলোর হিসাব এখানে আছে, খাজনার পরিমাণ বৃদ্ধি, সেইটা থেকে বোঝা যায়, অনুমান করা যায়, আমি নিশ্চয়তা দিতে পারছি না, অনুমান করা যায় যে এই ঘটনাটা ঘটেছে। আর শেষ কথাটা বলবো এটা দিয়ে যে একটা ধীর প্রক্রিয়াটা ঘটেছে। ইটন বলছেন যে এটা আদিবাসী স্থানীয় মানুষরা এই ধর্মান্তর মধ্যে দিয়ে গিয়েছেন, যারা আগে, ওনার অন্য একটা প্রবন্ধ আছে, এটা হচ্ছে পৃথিবীতে মানুষের যে ধর্মান্তরের ধরন, আমার প্রবন্ধটার নাম এই মুহূর্তে মনে নাই। আমি আসলে এক সময় এই বইটা অনুবাদ করার আগে ইটনের অনেকগুলো প্রবন্ধ অনুবাদ করেছিলাম। ওইখানকার একটা প্রবন্ধ ছিল যে বড় ধর্ম যেগুলো, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম, এইটার মানুষদের ধর্মান্তরের জন্য এক ধরনের বল প্রয়োগ বহু ক্ষেত্রে লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৌম সমাজের মানুষ, আমি এখানে আসলে ভুল করে এটাকে গোত্রবদ্ধ সমাজ লিখেছি, আমার ধারণা আমি সলিম ভাইয়ের কাছ থেকে কৌম সমাজটাই নিলাম, যে এই শব্দটা আমরা জানতাম, এই শব্দটাই ব্যবহার করা উচিত ছিল এই ট্রাইবের বাংলা হিসাবে। এটা একটা ভুল কাজ হয়েছে। এই কৌম শব্দটা আমি পরের সংস্করণে ব্যবহার করব। এই যে কৌম সমাজের মানুষ, সে যখন একটা বড় রাষ্ট্র ব্যবস্থার সম্মুখীন হয়, তখন তাকে আসলে একটা বড়, ওই যে হয় নিজে একটা গ্র্যান্ড ধর্ম সে তৈরি করে, তা নাহলে আশেপাশের কোনো গ্র্যান্ড ধর্মকে সে গ্রহণ করে। কুচবিহারের মানুষরা যে কারণে হিন্দু ধর্মের মধ্যে চলে এসছেন, একইভাবে ত্রিপুরার মানুষরা, তারা হিন্দু ছিলেন না, তারা হিন্দু ধর্মের মধ্যে গিয়েছেন 1500-1600 শতক নাগাদ। আর আমাদের প্রতিবেশী এই যে কুকিরা, তারা খ্রিস্টান ধর্মের মধ্যে দিয়ে গিয়েছে আধুনিকায়নতার সময়টার মধ্যে। এই একই প্রক্রিয়াতে আসলে এই যে কৃষিকাজের প্রক্রিয়াটা শুরু হচ্ছে, তখন যে বড় দর্শন, রাষ্ট্র ব্যবস্থা, কর ইত্যাদির সম্মুখীন মানুষ হয়, এবং এটা তার মধ্যে একটা রূপান্তর তৈরি করে। সেই রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দিয়েই সে ইসলামীকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। বলপূর্বক ধর্মের বিষয়ে যেটা বলা যায় যে মুঘলরা এটাকে নিরুৎসাহিত করত, সুলতানরাও খুব বেশি এটাকে উৎসাহিত করেন নাই, এবং যদি সাধারণ মানুষও ধর্মান্তর করেন, নিজেরা ধর্ম প্রচুর পরিমাণে গ্রহণ করতেন, সাহিত্যে তার উল্লেখ পাইতাম। কারণ
মোগলরা বিপুল সাহিত্য তৈরি করছেন, আপনারা কল্পনা করতে পারবেন না, এত স্মৃতিকথা, এত লেখা, এত বিবরণ আপনারা পাবেন না কোথাও যে একজন মানুষ তার ধর্মান্তরিত হয়ে তার অভিজ্ঞতার কথা লিখছেন। এরকম উদাহরণ খুব অল্প, মানে সংখ্যায় গোনা যাবে এইরকম পরিবারের সংখ্যা বাংলা এলাকাতে। তো যাই হোক, আমি বলবো যে যারা আগ্রহী তাদেরকে বলবো যে এখানে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা আপনারা অবশ্যই পড়বেন যারা শুধুমাত্র একটা অধ্যায় পড়তে চান। সেটার নাম হচ্ছে ইসলামে গণধর্ম, অধ্যায় 5। এইটার যে তত্ত্ব এবং প্রবক্তাগণ, এই একটা অধ্যায় পড়লে আমার ধারণা যে আপনারা ইটন কি বলতে চাচ্ছেন, কেন অন্যান্য ইতিহাস তত্ত্বের সাথে তার পার্থক্যটা কি, সেইটা আপনারা বুঝতে পারবেন। শেষ কথা বলি এটা দিয়ে, যে আমাদের সাহিত্য এই বিষয়টাকে ব্যাপকভাবে তুলে ধরছে। 1700 সালের নাগাদ পাওয়া দেওয়ানা মদিনা, এটা হচ্ছে প্রথম বাংলা সাহিত্যের উদাহরণ, যেখানে আমরা 1700 সালের আগে কিন্তু আমরা বাঙালি মুসলমানের লেখা সাহিত্য পাচ্ছি। এমনকি বাঙালি মুসলমান বৈষ্ণব পদাবলী পর্যন্ত লিখছে, বৈষ্ণব পদাবলী। কিন্তু বাঙালি মুসলমানের উল্লেখ প্রচুর সাহিত্যের মধ্যে আছে, কালোকিতু ফুল্লরের উপাখ্যানের মধ্যে আছে, জাফর মিয়া 22,000 লোক নিয়ে আসলো। কিন্তু প্রথম বাংলা কৃষক নারী এবং পুরুষকে আমরা পাচ্ছি দেওয়ানা মদিনায়, 1700 সাল নাগাদ লেখা। ইটন বলছেন যে এই মুসলমান কৃষককে কখন দেখা গেছে, এর আগে 1400-1500 সালে থেকে প্রচুর বিদেশি পর্যটক বাংলায় এসেছেন। আমরা কিন্তু মুসলমান নাগরিকদের উল্লেখ পাচ্ছি, গ্রামীণ মুসলমানের উল্লেখ পাচ্ছি না, কিন্তু সাহিত্যের মধ্যেও পাচ্ছি না। 1700 সালের পর থেকে আপনি প্রচুর হারে পাবেন। আর তার আগে ওই 2টা উদাহরণ পাবেন, যেটা সন্দ্বীপে এবং ওই ফেডরিসির মেঘদার ইয়েতে। আমার ধারণা সেটার বড় কারণ ছিল যে এখানকার যে পলাতক আফগানরা, ইটন নিশ্চয়ই ওই অংশটা যথাযথ গুরুত্ব দেন নাই, দিলে ভালো করতেন। কিন্তু নিঃসন্দেহে হয়তো বলা যাবে, আমি জানি না, নতুন তথ্য প্রমাণ না পেলে, শুধুমাত্র যদি আমরা জনসংখ্যার বিস্তারের দিকে তাকাই, খাজনার বৃদ্ধির দিকে তাকাই, ধান উৎপাদন এবং ধান রফতানির দিকে তাকাই, তাহলে বলতেই হবে যে পূর্ব বাংলার বড় অংশ ওই সময় জঙ্গল কর্তন হয়েছে, ধান আবাদ যদি শুরু নাও হয়ে থাকে ঘনীভবন হয়েছে, এবং এইটার মধ্য দিয়ে এইখানে বিপুল পরিমাণ আদিবাসী জনগোষ্ঠী তারা ইসলাম ধর্মের আওতায় এসেছেন। এবং এই প্রক্রিয়াটা মুঘল আমলের পরে ব্রিটিশ আমলেও চালু ছিল। আপনারা ইতিহাসবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, না সিরাজুল ইসলাম ইতিহাসবিদ, তার একটা বিখ্যাত কাজ আছে ইতিহাসিকের নোটবুক, ঐতিহাসিকের নোটবুক। সেখানে একটা প্রবন্ধ আপনারা পাবেন, যেটার কথা আমি আমার নতুন সংস্করণের ভূমিকাতে লিখেছি, যে আমাদের থানাটা সেইটা ব্রিটিশ আমলে মাত্র কৃষিকাজের আওতায় আসে, মাত্র ব্রিটিশ আমলে। এবং বহু উদাহরণ আছে যেখানে একজন মুঘল ইজারা নিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন মুসলমান অগ্রদূতদের কাছে, মুসলমান অগ্রদূতরা বা হিন্দু মুসলমান নির্বিশেষে অগ্রদূতদের মধ্যে, যেখানে মুসলমান অগ্রদূতরা একটা গ্রাম স্থাপন করছেন, সেখানকার গ্রামের মানুষরা 47 সাল পর্যন্ত মুসলমান। আর যেখানে একজন হিন্দু অগ্রদূত ওই জঙ্গল পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছেন, সেখানকার ব্যতিক্রমহীনভাবে 47 সাল পর্যন্ত সেই গ্রামগুলো হিন্দু অধ্যুষিত। আপনাদের সবাইকে ধন্যবাদ মন দিয়ে কথা শোনার জন্য।